আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের একাদশ অধ্যায় জীবের প্রজনন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নটি প্রায় সময়ই আসে, বিশেষ করে 2026 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হলো পরাগরেণুর গঠন ও পুংগ্যামেটোফাইটের উৎপত্তি। কিভাবে পুংগ্যামেটোফাইটের উৎপত্তি হয়, কিভাবে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি হয়, এটা আজ আমি তোমাদেরকে দেখাবো। পরাগরেণুর গঠন ও পুংগ্যামেটোফাইটের উৎপত্তি, এটা হলো প্রশ্ন। তাহলে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমে আমি এর পরাগরেণুর চিত্র দিয়ে দিব। পরাগরেণুর গঠন বর্ণনা করতে গিয়ে আমি প্রথমে পরাগরেণুর চিত্র আঁকবো এবং চিত্রের বিভিন্ন অংশগুলো আমি চিহ্নিত করে নেব। পরাগরেণুর বাইরের দিকে যে স্তরটা আছে, পরাগরেণু সবসময় দুই স্তর বিশিষ্ট হয়। বাইরের দিকে যে স্তর আছে তাকে বহিঃস্তর, ভিতরের দিকে যে স্তর আছে তাকে অন্তঃস্তর বলে। আবার পরাগরেণুতে দুটি নিউক্লিয়াস থাকে, একটি নিউক্লিয়াস আকারে ছোট থাকে, আরেকটি নিউক্লিয়াস আকারে বড় থাকে। আকারে ছোট যে নিউক্লিয়াসটি থাকে তা হলো জনন নিউক্লিয়াস, আকারে বড় যে নিউক্লিয়াসটি থাকে তা নালিকা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটি পরাগরেণুর সময় নালিকা সৃষ্টি করে। তাহলে আমরা বিভিন্ন অংশগুলো চিহ্নিত করে নেই। যদি প্রশ্ন করে পরাগরেণুর গঠন বর্ণনা করো এবং পুংগ্যামেটোফাইটের উৎপত্তি দেখাও, তাহলে পরাগরেণুর গঠন খুবই সহজ। আগে চিত্র দিবা, বিভিন্ন অংশগুলো চিহ্নিত করবা, নিচে লিখবা চিত্র পরাগরেণু, তারপর বর্ণনা দিবা এভাবে যে পরাগরেণু দুই স্তর বিশিষ্ট হয়। পরাগরেণু দুই স্তর বিশিষ্ট হয়, বাইরের দিকে স্তরকে বহিঃস্তর, ভিতরের দিকে স্তরকে অন্তঃস্তর বলা হয়। পরাগরেণুতে দুটি নিউক্লিয়াস থাকে, একটি হলো জনন নিউক্লিয়াস আর একটি হলো নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস নালিকা তৈরি করে। এ পর্যন্তই পরাগরেণুর গঠন। এখন যদি পুংগ্যামেটোফাইটের উৎপত্তি চায় তাহলে তুমি কিভাবে লিখবা? প্রথমে একটি দেহকোষ, পুংগ্যামেটোফাইটের উৎপত্তির সময় প্রথমে একটি দেহকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, কথাটা লিখবা কিভাবে, যে প্রথমে একটি দেহকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ তৈরি করে। দেহকোষ 2n ক্রোমোজোম বিশিষ্ট হয় আর জনন কোষগুলো n ক্রোমোজোম বিশিষ্ট হয়। আর এই প্রত্যেকটি জনন কোষই এক একটি পরাগরেণু। পরাগরেণু দুই স্তর বিশিষ্ট হয়, বাইরের দিকে স্তর হলো বহিঃস্তর, ভিতরের দিকে স্তর অন্তঃস্তর। পরাগরেণুর ভিতরে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, ফলে দুটি নিউক্লিয়াস তৈরি করে। একটি নিউক্লিয়াস আকারে ছোট থাকে যা জনন নিউক্লিয়াস, আর আরেকটি নিউক্লিয়াস আকারে বড় থাকে যা নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস নালিকা তৈরি করে। যখন পরাগায়ন সংঘটিত হয় তখন পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়, ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়। তখন এই নালিকা নিউক্লিয়াস নালিকা তৈরি করতে থাকে, নালিকা তৈরি করে সাথে সাথে জনন নিউক্লিয়াস নালিকা বরাবর অগ্রসর হতে থাকে। যখন ঠিক মাঝামাঝি চলে আসে তখন মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, দুটি অপত্য কোষ তৈরি করে। আর এই দুটি অপত্য কোষই হলো পুংজনন কোষ বা পুংগ্যামেটোফাইট। এই দুটি অপত্য কোষ হলো পুংজনন কোষ বা পুংগ্যামেটোফাইট। তারপরে যদি প্রশ্নটা এমন থাকে যে পরাগরেণুর গঠন বর্ণনা করো ও পুংগ্যামেটোফাইটের উৎপত্তি লেখো, তাহলে তুমি লিখবা পরাগরেণুর গঠন। প্রথমে চিত্র দিবা, চিত্রের বিভিন্ন অংশগুলো চিহ্নিত করবা, নিচে লিখবা পরাগরেণু, চিত্র পরাগরেণু। তাহলে তুমি বলবা যে প্রত্যেকটি পরাগরেণু দুই স্তর বিশিষ্ট হয়, বাইরের দিকে স্তরকে বহিঃস্তর, ভিতরের স্তরকে অন্তঃস্তর। পরাগরেণুতে দুটি নিউক্লিয়াস থাকে, একটি নিউক্লিয়াস আকারে ছোট থাকে, আরেকটি নিউক্লিয়াস আকারে বড় থাকে। ছোট নিউক্লিয়াসকে জনন নিউক্লিয়াস, আকারে বড় নিউক্লিয়াসকে নালিকা নিউক্লিয়াস বলে। এই নালিকা নিউক্লিয়াস নালিকা তৈরি করে পরাগায়নের সময়। বাস, এ পর্যন্ত ঘটন। এখন পুংগ্যামেটোফাইটের উৎপত্তি, তখন পুংগ্যামেটোফাইটের উৎপত্তির বেলায় তুমি বলবা একটি দেহকোষ প্রথমে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ তৈরি করে। দেহকোষটি 2n ক্রোমোজোম বিশিষ্ট আর অপত্য কোষগুলো n ক্রোমোজোম বিশিষ্ট হয়, অর্থাৎ দেহকোষটি হলো ডিপ্লয়েড কোষ আর অপত্য কোষটি হলো হ্যাপ্লয়েড কোষ। আর প্রত্যেকটি অপত্য কোষ এখানে পরাগরেণু। এই পরাগরেণু দুই স্তর বিশিষ্ট হয়, বাইরের দিকে স্তর বহিঃস্তর, ভিতরে স্তর অন্তঃস্তর। পরাগরেণুর ভিতরে নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস তৈরি করে, একটি নিউক্লিয়াস আকারে ছোট আর একটি নিউক্লিয়াস আকারে বড়। ছোট নিউক্লিয়াসটি জনন নিউক্লিয়াস বলা হয়, বড় নিউক্লিয়াস নালিকা নিউক্লিয়াস বলে। এখন পরাগায়নের সময় যখন পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় তখন এই যে নালিকা নিউক্লিয়াস, তখন নালিকা নিউক্লিয়াস নালিকা তৈরি করতে থাকে। জনন নিউক্লিয়াস ওই নালিকা বরাবর অগ্রসর হয়। ঠিক যখন মাঝামাঝি চলে আসে তখন মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, ফলে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি করে, অপত্য কোষ তৈরি করে। এই অপত্য কোষ দুটি হলো পুংগ্যামেটোফাইট।
অর্থাৎ পুংজনন কোষ। এভাবে পুংজনন কোষ বা পুংগেমেটোফাইটের উৎপত্তি ঘটে। এখন আসি আমরা স্ত্রী গেমেটোফাইট। স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি একেবারে সহজ। প্রশ্নটি হবে স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি লেখো। যদি প্রশ্ন স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি লেখো, তার একেবারে সহজভাবে তুমি চিত্রটা দিবা, সহজভাবে এর ব্যাখ্যা দেওয়া যাবে যে প্রথমে একটি দেহকোষ 2n ক্রোমোজোম বিশিষ্ট হয়। এই দেহকোষ প্রথমে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ তৈরি করে। এই অপত্য কোষগুলো অনুপ্রস্থ বরাবর থাকে। অর্থাৎ একটি দেহকোষ মিওসিস প্রক্রিয়ায় প্রথমে বিভাজিত হয়, এই 4টি অপত্য কোষ তৈরি করে দেহকোষ 2n ক্রোমোজোম বিশিষ্ট হয়। আর অপত্য কোষগুলো n ক্রোমোজোম বিশিষ্ট হয়, যেহেতু মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আর এই অপত্য কোষগুলো অনুপ্রস্থ বরাবর থাকে। উপরের কোষগুলো প্রায় মৃত থাকে, নিচের কোষটি সজীব থাকে। এই সজীব কোষের কারণেই উপরের কোষগুলো মারা যায়। এই সজীব কোষটি উপরের কোষগুলোকেই মেরে ফেলে। তারপরে কি হয়? এই যে সজীব কোষটি আছে পরপর 3বার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তারপর কি হয়? 3বার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হওয়ার পর তোমরা খেয়াল করো, 3বার বিভাজিত হওয়ার পর বিপরীত 2 মেরুতে 4টি অপত্য নিউক্লিয়াস তৈরি করে। এখন একটি নিউক্লিয়াস 2 মেরু থেকে 2টি নিউক্লিয়াস সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করে। 2টি নিউক্লিয়াস মিলে সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করে। নিচে থেকে একটি নিউক্লিয়াস আকারে বড় হয়, একটি কোষ এই নিউক্লিয়াসটি ডিম্বাণু গঠন করে। আর 2টি নিউক্লিয়াস অপেক্ষাকৃত ছোট থাকে, যা সহকারী কোষ গঠন করে। আর এর বিপরীত দিকে যে 3টি নিউক্লিয়াস থাকে এর বিপরীত দিকে অবস্থান করে। এটা হলো প্রতিপাদ্য কোষ গঠন করে। কি প্রতিপাদ্য কোষ গঠন করে। তাহলে এটি হলো ডিম্বাণু। এই ডিম্বাণু, এটি হলো স্ত্রী গেমেটোফাইট। আর এই দুটি হলো সহকারী কোষ। এটা হলো সেকেন্ডারি নিউক্লিয়াস। এটি n ক্রোমোজোম বিশিষ্ট, তাহলে দুটি যোগ করলে 2n ক্রোমোজোম বিশিষ্ট সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করে। আর এটা হলো প্রতিপাদ্য কোষ। এভাবে একটি স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি। যদি প্রশ্ন থাকে যে স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি লেখো, তাহলে আমরা সহজভাবে লিখব যে 2n ক্রোমোজোম বিশিষ্ট একটি দেহকোষ প্রথমে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, 4টি অপত্য কোষ তৈরি করে। অপত্য কোষগুলো n ক্রোমোজোম বিশিষ্ট হয়, ফলে এগুলো হলো হ্যাপ্লয়েড কোষ। কিন্তু অপত্য কোষগুলো অনুপ্রস্থ বরাবর থাকে। উপরের কোষ 3টি প্রায় মৃত থাকে, নিচের যে দিকে যে কোষটি থাকে তার সজীব কোষ থাকে। এই সজীব কোষটি উপরের কোষগুলোকে মেরে ফেলে। সজীব কোষ পর 3বার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। 2 মেরুতে 4টি মোট 8টি নিউক্লিয়াস তৈরি করে। 2 মেরু থেকে একটি করে নিউক্লিয়াস যুক্ত হয়ে সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করে, অর্থাৎ 2n ক্রোমোজোম বিশিষ্ট সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করে। কারণ প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা n ক্রোমোজোম বিশিষ্ট। তাহলে 2টি কোষ যদি যুক্ত হয়, এখান থেকে একটি, এখান থেকে একটি, 2টি কোষ যদি যুক্ত হয় n, তাহলে 2n ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াস হবে। এখন দেখো নিচের দিকে যে অবশিষ্ট 3টি কোষ থাকে, একটি ডিম্বাণু গঠন করে আর 2টি সহকারী কোষ গঠন করে। ডিম্বাণু ও সহকারী কোষ মিলে গর্ভযন্ত্র তৈরি হয়। আর এই ডিম্বাণুটি হলো স্ত্রী গেমেটোফাইট। এই গর্ভযন্ত্রের বিপরীত দিকে যে 3টি কোষ থাকে তাকে বলা হয় প্রতিপাদ্য কোষ। এভাবে আমরা একটি স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি লিখতে পারি। এ পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।